আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বৈষম্য। এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি এসেছিল ঢাকা বোর্ড 2025 সালের 3 নম্বর সৃজনশীল প্রশ্ন। অর্থাৎ আপনাদের ঢাকা বোর্ডে যে প্রশ্নটি এসেছিল 2025 সালে, সেখানে যে 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি আছে সেটি এসেছিল আমাদের হিসাবের বৈষম্য এই অধ্যায়টি থেকে। আজকে আমি আপনাদের সামনে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এবং প্রশ্নটি সম্পর্কে যত প্রকার ডিটেলস বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে এখানে কি করব, বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো দেখেন, এখানে আমি আপনাদের জন্য লিখে রাখছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য, ঢাকা বোর্ড 2025 3 নং সৃজনশীল প্রশ্ন। এখন এই প্রশ্নটি আমি আপনাদের সামনে পড়ব এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেব। যারা আছেন তারা অবশ্যই প্রশ্নটি ফাঁসে নিয়ে বসেন যদি আপনাদের কাছে থাকে, আর যদি না থাকে তাহলে স্ক্রিনে দেওয়া প্রশ্নের মধ্যে একটু খেয়াল করেন। দেখেন, এখানে আমাদেরকে বলছে মিস্টার হাবিবের ব্যবসায়ী 2024 সালের জুলাই মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়। এখানে জুলাইয়ের 1 তারিখে বলছে নগদ 2 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম 50,000 টাকা এবং ব্যাংক হতে 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এরপরে জুলাইয়ের 10 তারিখে বলছে একজন মক্কেলকে 40,000 টাকা সেবা প্রদান করে 30,000 টাকা পাওয়া গেল। জুলাইয়ের 12 তারিখ বলছে নগদে সাপ্লাইস ক্রয় করা হলো 10,000 টাকা। জুলাইয়ের 15 তারিখে বলছে 2 মাসের ভাড়া প্রদান করা হলো 10,000 টাকা। জুলাই 24 তারিখে বলছে ব্যাংক হতে উত্তোলন করা হলো 15,000 টাকা। জুলাইয়ের 28 তারিখে বলছে ব্যাংক ঋণের অর্ধেক টাকা পরিশোধ করা হলো। এরপরে জুলাই 30 তারিখে বলছে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 6,000 টাকা। তারপরে জুলাই 31 তারিখে বলছে মাসিক বেতন প্রদান করা হলো 10,000 টাকা। এখন ক নাম্বার সৃজনশীল প্রশ্ন আপনাকে বলছে মিস্টার হাবিবের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বারে বলছে জুলাই 1, 10, 12 ও 30 তারিখের লেনদেনগুলো টেবুলার ছকে হিসাব সমীকরণের উপরে প্রভাব দেখাও। এরপরে গ নাম্বারে বলছে জুলাই 15, 24, 28 ও 31 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও। এভাবে আমাদেরকে প্রশ্নটি বলছে। তো এখন আমি আপনাদেরকে প্রশ্নটি পুরোটা সমাধান করে দেব। এখানে ক নাম্বারে আমাদেরকে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো দেখেন, প্রারম্ভিক বলতে আমরা সাধারণত কি বোঝাই? একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের শুরুর দিন মালিক যে ধরন যা কিছু আনবে তাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। ভালো করে মনে রাখেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের শুরুর দিন মালিক যা কিছু নিয়ে আসবে তাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। তো প্রারম্ভিক মূলধন বের করার জন্য আমাদের একটি সূত্র আছে, সেটি হচ্ছে কি প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করার পরে যাই আসবে তাই হচ্ছে মূলধনের পরিমাণ বা মালিকানা শর্তের পরিমাণ। তো আমরা এখানে লিখে নিব প্রথমে প্রারম্ভিক সম্পদ, এটা নামে একটা হেডিং করবেন, প্রারম্ভিক সম্পদ। এই প্রারম্ভিক সম্পদ নামে হেডিংটা করার পরে দেখেন আপনাদের 1 তারিখে জুলাইয়ের 1 তারিখে মালিক কি আনে? প্রথমে আনে মালিক নগদ। তো নগদ নিয়ে আসে কত? সে 2 লক্ষ টাকা। এটি আমরা এখানে বসাবো। এরপরে দেখেন সে এখানে নিয়ে আসে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। এটি আমরা এখানে বসিয়ে দেব। এরপরে দেখেন সে এখানে নিয়ে আসে ব্যাংক হতে 40,000 টাকা ঋণ নিয়ে আসে। এটি একটু ভালো করে বুঝতে হবে। আমরা যদি কখনো ব্যাংক থেকে ঋণ নিয়ে আসি তখন তার জাবেদাটি হবে ব্যাংক হিসাব ডেবিট। ভালো করে মনে রাখেন, ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, তার মানে এখানে একটি দায় আছে আর একটি সম্পদ আছে। অনেকে কি করে, ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে অনেকে টাকাটাকে নগদের সাথে যোগ করে ফেলে। এটা করা যাবে না, করলেও হবে কিন্তু এটার এক্সাক্ট নিয়ম হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক নামক একটি সম্পদ এখানে সৃষ্টি হয়েছে, সেজন্য আমরা এখানে লিখে নিব ব্যাংক হিসাব, বা এখানে শুধুমাত্র ব্যাংক লিখলে হয়। তো আমাদের ব্যাংকের পরিমাণ কত ছিল? এখানে 40,000 টাকা নিয়ে এসেছে আমরা ব্যাংক থেকে। এই 40,000 টাকা আমরা এখানে বসাবো। তাহলে আমাদের টোটাল সম্পদ চলে আসবে এখানে 2,90,000 টাকা। এই যে দেখেন 2 লক্ষ, দুঃখিত,
2,90,000 টাকা। এই 2,90,000 টাকা আমরা এখানে বসাবো। এরপরে তার থেকে বিয়োগ করব প্রারম্ভিক দায়। প্রারম্ভিক দায়। তো প্রারম্ভিক দায়ের ভিতরে আমাদের শুধুমাত্র এখানে একটি আছে, সেটা হচ্ছে ব্যাংক ঋণ। কি আছে? ব্যাংক ঋণ আছে। এই ব্যাংক ঋণ আপনি 40,000 টাকা যেটা পাইছেন সেটা বিয়োগ করে ফেলবেন, তাহলে আপনাদের এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ চলে আসবে 2,50,000 টাকা। এটা হচ্ছে আপনাদের সৃজনশীল ক নম্বরের সমাধান। তো আশা করি ক নম্বর বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দেব। এখন আমি আপনাদেরকে সৃজনশীল খ নম্বরটি বুঝিয়ে দেব। এখানে খ নম্বর আমাদেরকে বলছে জুলাই 1, 10, 12 ও 30 তারিখের লেনদেনগুলোর টেবুলার ছকে হিসাব সমীকরণের উপরে প্রভাব দেখাও। তো আমরা উপরে হেডিং করে নেবেন আপনারা যেভাবে টেবুলার ছকে হিসাব সমীকরণ অর্থাৎ বাল হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব আমি এখানে লিখে রাখছি আপনাদের দেখার জন্য। 1, 10, 12, 2 ও 30 এই চারটা এন্ট্রির আমাদের কি বলছে? হিসাব সমীকরণের উপরে প্রভাব দেখাতে বলছে। তো হিসাব সমীকরণের ঘরটি কিভাবে করবেন সেটি হচ্ছে, দেখেন, প্রথমে লিখবেন আপনার এখানে তারিখ, এরপরে লিখবেন আপনার এখানে সম্পদ। কারণ আমরা হিসাব সমীকরণটি আমরা সকলেই জানি যে সম্পদ সমান সমান এল প্লাস অর্থাৎ দায় যোগ মালিকানা শর্ত এটি। তো আমরা এখানে সমান সমান দিব। এরপর হচ্ছে আমাদের দায়, সেজন্য আমরা দায়ের জন্য একটি ঘর করব। এরপর হচ্ছে আমাদের মালিকানা শর্ত। মালিকানা শর্ত নিচে কোনো কিছু হবে না, তো আমরা এখানে লিখে নিব মালিকানা মালিকানা শর্ত। এরপর আমরা এখানে লিখে নিব মন্তব্য। কি লিখে নিব? মন্তব্য লিখে নিব। এখন দেখেন যতগুলো সম্পদ হবে ততগুলো সম্পদের জন্য এখানে আমরা গড় করব। আমরা 1 তারিখে কিন্তু কতগুলো সম্পদ দেখতে পাই, দেখেন এখানে প্রথমে আমরা দেখতে পারি নগদ। কি দেখতে পাই? সম্পদ হিসেবে আমাদের নগদ আছে। এরপর আছে আমাদের অফিস সরঞ্জাম। এই অফিস সরঞ্জামের জন্য একটি গড় করবেন আপনি। এরপর আমরা এখানে দেখতে পাই যে আমাদের ব্যাংক ছিল, ব্যাংক একটি সম্পদ, সেজন্য ব্যাংকের জন্য একটি ঘর করব আমরা। এরপরে ছিল আমাদের এখানে প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাবের জন্য আমরা এখানে একটি ঘর করব। প্রাপ্য হিসাব আছে আপনাদের, প্রশ্ন সমাধান করলে দেখবেন আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে আপনাদের দায়ের জন্য এখানে আছে ব্যাংক ঋণ। আমরা যে ব্যাংক ঋণটা পাইছি সেটি হচ্ছে আমাদের জন্য দায়। দায়ের দিকে শুধুমাত্র ব্যাংক ঋণের জন্য ঘর করব। এখন প্রদ হিসাব যদি থাকতো তাহলে দায়ের পাশে প্রদ হিসাব বা পাওনাদারের জন্য একটি ঘর হতো। আর আমরা জানি মালিকানা শর্তের ভিতরে 4টে জিনিস আছে। কয়টা জিনিস আসে? 4টা জিনিস। সেটা হচ্ছে মূলধন অর্থাৎ ক্যাপিটাল যোগ রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং অর্থাৎ মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এই 4টা জিনিস মালিকানা শর্তের ভিতরে চলে আসবে। আর মন্তব্যের ঘর আমরা এখানে একটা দিয়ে দিব। এটা দিলেও হবে, না দিলেও হবে। এখন দেখেন যেহেতু আমাদেরকে 1 তারিখ, 10 তারিখ, 12 তারিখ এবং 30 তারিখ বলছে, তো 1 তারিখে কি বলছে দেখেন। 1 তারিখে বলছেন নগদ 2 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম 50,000 টাকা এবং ব্যাংক হতে 40,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে আমরা এখানে লিখে নিব 2024, 2024 লিখে নিব। আর আমরা এখানে লিখে নিব জুলাইয়ের 1 তারিখ নগদ নেই কত? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আমরা এখানে রেখে নিব সম্পদের ঘরে। এরপর 1 তারিখে সে 50,000 টাকা সম্পদ নেয় অফিস সরঞ্জাম। এরপরে সে ব্যাংক থেকে ঋণ নেওয়াতে ব্যাংকের সম্পদ বৃদ্ধি পাবে 40,000 টাকা। অন্যদিকে যেহেতু সে ব্যাংক থেকে ঋণ নিয়েছে তার মানে তার এখানে 40,000 টাকা দায়ও বৃদ্ধি পাবে। এখন আমি যদি আপনাকে বলি যে বছরের শুরুতে তার মালিকানা শর্তের পরিমাণ কত বা মূলধন কত, ক নাম্বারে দেখিয়েছিলাম টোটাল সম্পদ থেকে যখন আমরা দায় বিয়োগ করে ফেলবো তখন মালিকানা শর্ত বা প্রারম্ভিক মূলধনের পরিমাণটা পেয়ে যাব। সেটি হচ্ছে কত? 2,50,000 টাকা। দেখেন খুব সহজ একটা বিষয়। আর এখানে মন্তব্য লিখবেন মূলধন। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে মন্তব্য কখন হবে? মন্তব্য হবে যদি কোনো এন্ট্রি মালিকানা শর্তকে প্রভাবিত করে, তখনই আমরা মন্তব্য লিখবো, এর আগে না। এরপরে 10 তারিখে কি বলছে দেখেন। 10 তারিখে বলছে একজন মক্কেলকে 40,000 টাকা সেবা প্রদান করা হলো। হাবিবের যে ব্যবসাটি আছে সেটি হচ্ছে সেবাধর্মী প্রতিষ্ঠান। সে যখন সেবা দিবে তখন সে টাকা আয় করতে পারবে। এখন সে একজন মক্কেলকে, মানে সে একজন আইনি, তার ব্যবসাটা হচ্ছে আইনি ব্যবসা। সে একজন মক্কেলকে যখন সেবা দিয়েছে সেখান থেকে 40,000 টাকা সেবা প্রদান করছে। এখন 40,000 টাকার ভিতরে সে 30,000 টাকা পাওয়া গেল, তার মানে সে নগদে পাইছে কত? 30,000 টাকা। তো আমরা এখানে লিখে নিব জুলাইয়ের 10 তারিখ সে যেহেতু 30,000 টাকা নগদে পেয়েছে তার মানে আমরা নগদের ঘরে 30,000 টাকা যোগ করব। এখন খেয়াল করেন সে সেবা দিয়েছিল কত হাজার টাকার। এখানে সেবা দিলে কি হয়? আয় হয়। তাহলে সেবা দিয়েছে 40,000 টাকা।
তো নগদে পেয়েছে কত? নগদে পেয়েছে এখানে সে 30,000 টাকা। যদি নগদে 30,000 টাকা পায় তাহলে সে পায় নাই কত? পায় নাই এখনো 10,000 টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো একজন ব্যক্তিকে সেবা দিই, সেবা দেওয়ার পরে আমরা কার থেকে পাই? আমরা দেনাদারের থেকে পাই। এখন এই যে বাকি 10,000 টাকা আছে, ওই মক্কেল এখন আমার জন্য দেনাদার, আর দেনাদারকে আমরা বলে থাকি প্রাপ্য হিসাব। তার মানে দেনাদার নামক সম্পদ এখন কি আছে? বৃদ্ধি আছে। সেজন্য এই 10,000 টাকা আমরা প্রাপ্য হিসাবের ঘরে বসাবো। এটা আমার জন্য সম্পদ। এটা আমার জন্য কি? সম্পদ। সেবা দিয়েছি আজকে, কিন্তু টাকা না পেলেও ভবিষ্যতে টাকা পাবো, সেজন্য এটা আমার জন্য 10,000 টাকা প্রাপ্য হিসাবের ঘরে হয়ে যাবে। আর এই যে টোটাল আমি সেবা দিয়েছি 40,000 টাকা, 40,000 টাকা সেবা দিলে এটা আমার জন্য কি হবে? আয় হবে। সেজন্য এই আয়টা কার অংশ? আয়টা মালিকানা শর্তের অংশ। সেজন্য আমরা মালিকানা শর্তের ঘরে একসাথে 40,000 টাকা যোগ করে ফেলবো। আর এখানে আমরা লিখবো আয়। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে দেখেন আপনাদের 12 তারিখ আছে। 12 তারিখে বলছে কি? নগদে সাপ্লাইজ ক্রয় করা হলো 10,000 টাকা। আমি যদি নগদে সাপ্লাইজ ক্রয় করি, খুব সহজ একটি অঙ্ক। তাহলে নগদে সাপ্লাইজ ক্রয় করছি কত হাজার টাকা? 10,000 টাকা। এই 10,000 টাকা আমার থেকে নগদ চলে যাবে, সেজন্য আমরা নগদের থেকে এটা বিয়োগ করব। ব্র্যাকেট মানে হচ্ছে বিয়োগ। আর এখানে আমি যেহেতু সাপ্লাইজ নগদে ক্রয় করছি, সাপ্লাইজের জন্য এখানে একটি ঘর হবে আমাদের। আমি খুবই দুঃখিত, এখানে একটা সাপ্লাইজের জন্য ঘর হবে। দেখেন, সাপ্লাইসের জন্য এখানে একটি ঘর হবে আমাদের, যেহেতু সাপ্লাইস ক্রয় করছি। আমরা এখানে সমান সমানের দাগটা একটু উঠাই ফেলি। দেখেন, এখানে সাপ্লাইসের জন্য আপনি একটি ঘর করবেন। সাপ্লাইস, এগুলো একটু দেখে শুনে করবেন, বুঝতে পারছেন? তাহলে সাপ্লাইস ক্রয় করছি আমরা কত হাজার টাকার? সাপ্লাইস ক্রয় করছিলাম এখানে 10,000 টাকা। তাহলে নগদ যাবে আমাদের থেকে কত? 10,000 টাকা। নগদ 10,000 টাকা চলে যাবে। এরপরে সাপ্লাইস যেহেতু আমি 10,000 টাকা কিনছি, তাহলে সম্পদের পাশে এই ঘরটা, সম্পদের পাশে ঘরটা করছি আমরা, ভালো করে মনে রাখেন। তাহলে 10,000 টাকা আমরা সাপ্লাইসের ঘরে যোগ করে ফেলবো। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। আমি খুবই দুঃখিত, এখানে আমি খেয়াল করি নাই এটি। এরপরে দেখেন আপনাদের আছে কি? আপনাদের আছে এখানে 30 তারিখ। আপনাকে 30 তারিখের কথা বলছে। 30 তারিখে কি বলছে? যে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 6,000 টাকা। সেম কাজ, আমি 30 তারিখে সাপ্লাইজ ব্যবহার করে ফেলছি। তো আমি যখন সাপ্লাইজ ব্যবহার করে ফেলছি, তখন কি আমার এখানে নগদ টাকা কমে গেছে? না, এখন আমার সাপ্লাইজের পরিমাণ কমে যাবে। তাহলে আমরা এখানে সাপ্লাইজ থেকে 6,000 টাকা বিয়োগ করব। ভালো করে বুঝেন, এই সাপ্লাইজ থেকে 6,000 টাকা বিয়োগ করে ফেলবেন। এখন আমি সাপ্লাইজ ব্যবহার করার মাধ্যমে, আমার সাপ্লাইজ ব্যবহার করার মাধ্যমে কি হয়েছে? খরচ হয়ে গেছে। তাহলে এই খরচের ঘর থেকে, অর্থাৎ খরচ মানে হচ্ছে ব্যয়, আর ব্যয় কার অংশ? মালিকানা শর্তের অংশ। যেহেতু ব্যয়ের আগে মাইনাস আছে, সেজন্য এই 6,000 টাকা মালিকানা শর্তের ঘর থেকে আমরা বিয়োগ করে ফেলবো, আর এখানে লিখবো আমরা ব্যয়। তো আশা করি আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি। এখন আপনারা যোগ বিয়োগ করবেন। তো যোগ বিয়োগ করলে এখানে দেখবেন আসবে আপনাদের নগদের ঘরে 2,20,000 টাকা। এরপরে এখানে আছে অফিস সরঞ্জাম 50,000 টাকা, এটি ফলাফল নামাবেন। ব্যাংক হচ্ছে 40,000 টাকা, এটি নামাবেন। প্রাপ্য হিসাব হচ্ছে 10,000 টাকা, এটি নামাবেন। এরপরে সাপ্লাইজ 10,000 টাকা থেকে 6,000 টাকা বিয়োগ করলে আপনাদের এখানে আসবে 4,000 টাকা, এটি এখানে বসাবেন। এরপরে ব্যাংক ঋণের যে 40,000 টাকা আছে, সেটি এখানে বসাবেন। এরপরে মালিকানা শর্তের ঘরে কি করবেন? এই দুইটা যোগ করবেন। তাহলে হবে কত? 2,90,000 টাকা। 6,000 টাকা বিয়োগ করবেন, তাহলে আসবে 2,84,000 টাকা। এখন আপনারা কি করবেন? এই যে টোটাল দায় আছে, এই দায়গুলো কি করবেন? এখন দায় দুইটা যোগ করবেন, আর মালিকানা শর্ত যে 4টি আছে, টোটাল 5টি আছে, 5টি সবগুলো যোগ করবেন। তাহলে কত আসে দেখেন, 2,20,000 টাকা যোগ 50,000 টাকা, তারপরে যোগ হচ্ছে 40,000 যোগ 10,000 টাকা, তারপরে যোগ করবেন 4,000 টাকা। তাহলে আপনাদের এখানে আসবে 3,24,000 টাকা। এই 3,24,000 টাকা ক্লোজ করবেন। এখন ওইদিকে 3,24,000 টাকাই হবে, দেখবেন আপনারা যোগ করলে দুইটি। তাহলে এখানে আপনাদের কি হবে? এই সমান সমান দিয়ে দেবেন। এখানে একটি সমান সমানের দাগ অবশ্যই আপনারা দিয়ে দিবেন। আপনাদের খাতায় করতে গেলে এই সমান সমানের দাগটা চিহ্নটা দিয়ে দেবেন। তো দেখেন, আশা করি আপনারা সৃজনশীল খ নম্বরটি বুঝতে পারছেন। তবে এই ঘরগুলো দেওয়ার জন্য একটু সেন্সিটিভ, প্রশ্নগুলো ভালোভাবে আগে পড়বেন, তারপরে ঘরগুলো দিয়ে নেবেন, না হলে খাতার মধ্যে পরীক্ষায় কাটাকাটি হবে। তো এখন আমি আপনাদেরকে গ নম্বরটি বুঝিয়ে দেব। এখানে গ নাম্বার বলছে আমাদেরকে যে জুলাই 15, 24, 28 ও 31 তারিখে লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও। তো আমাদেরকে এখানে জাবেদা দাখিলা দিতে বলছে।
এখানে লিখে নেবেন মিস্টার হাবিবের জাবেদা, আর এখানে লিখে নেবেন তারিখ, বিবরণ। এখানে বিবরণ না লিখে অনেকে হিসাবের নামও লেখে, এটিও হবে। বিবরণ লিখে নেবেন। এরপরে লিখবেন আপনারা খতিয়ান পৃষ্ঠা। জাবেদার ঘরটি ভালো করে মনে রাখেন, খতিয়ান পৃষ্ঠা। এরপরে লিখবেন আপনারা ডেবিট টাকা। এরপর এখানে লিখে নেবেন আপনারা ক্রেডিট টাকা। তো আশা করি আপনারা ঘরটি অবশ্যই সকলে পারবেন। দেখেন এখানে আমাদেরকে বলছে যে 15, 24, 28 ও 31 তারিখের লেনদেনের জাবেদা। তো আমরা এখানে লিখে নিব 2024 জুলাইয়ের 15 তারিখ। তো জুলাইয়ের 15 তারিখে এখানে আমাদেরকে কি বলছে দেখেন, বলছে 2 মাসের ভাড়া প্রদান করা হলো কত হাজার টাকা, 10,000 টাকা। দেখেন আমি জুলাই মাসে থেকে 2 মাসের ভাড়া অগ্রিম প্রদান করছি, তাহলে জুলাই এবং আগস্ট এই 2 মাসের ভাড়া আমি প্রদান করে ফেলছি, তাহলে এটা হচ্ছে অগ্রিম ভাড়া। আর অগ্রিম ভাড়া প্রদান করলে তার জাবেদা কি হবে দেখেন, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, কারণ এটা আমার জন্য সম্পদ, আমরা এটাকে ডেবিট দিকে লিখে নিব। আর এই যে অগ্রিম ভাড়াটা প্রদান করছি আমার নগদ টাকা চলে গেছে, সেজন্য আমরা এখানে লিখে নিব নগদান হিসাব ক্রেডিট। তাহলে ভাড়া যদি অগ্রিম প্রদান করেন বা কোনো ব্যয় যদি অগ্রিম প্রদান করেন তাহলে ওই হিসাবটা হয়ে যাবে ডেবিট, আর নগদ টাকা চলে গেলে সেটি হবে কি ক্রেডিট। কত হাজার টাকা আমরা অগ্রিম প্রদান করেছিলাম ভাড়া, 10,000 টাকা। তো আমরা এখানে ভাড়া 10,000 টাকা লিখে নিব, ডেবিট এবং ক্রেডিট পাশে উভয় পক্ষ কি হবে সমান হবে। এরপরে দেখেন আমাদের এখানে আপনারা ব্যাখ্যা লিখতে পারেন, এখানে চাইলে যে অগ্রিম ভাড়া প্রদান করা হলো, অগ্রিম ভাড়া প্রদান করা হলো এই ব্যাখ্যাটা লিখে নেবেন আপনারা। এরপর আপনাদেরকে বলছে এখানে যে 24 তারিখ কি বলছিল, 24 তারিখে বলছে ব্যাংক হতে উত্তোলন করা হলো 15,000 টাকা। এখন দেখেন উত্তোলন দুইভাবে করা হয়, কয়ভাবে করা হয়, দুইভাবে। একটা হচ্ছে মালিকের জন্য উত্তোলন, আরেকটি হচ্ছে আমাদের ব্যবসায়ের জন্য উত্তোলন। কার জন্য উত্তোলন, মালিকের জন্য উত্তোলন, ব্যবসায়ের জন্য উত্তোলন। এখন মালিকের জন্য উত্তোলন যদি বলে তাহলে মালিক কথাটা বলে দিবে, মালিক কর্তৃক এই কথাটা বলে দিবে। আর যদি মালিক কর্তৃক এই কথাটা না বলে, শুধু বলে যে ব্যাংক থেকে উত্তোলন, তার মানে ধরে নেবেন এটা ব্যবসায়ের জন্য উত্তোলন। এখন ব্যবসায়ের জন্য যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয় তাহলে আমাদেরকে জাবেদা কিভাবে দিতে হবে দেখেন, এটা হচ্ছে আমাদের 24 তারিখ, আমরা এখানে বসাবো। তো ব্যাংক থেকে যেহেতু আমি উত্তোলন করছি তাহলে আমার কাছে নগদ টাকা আসছে, কি আসছে, নগদ টাকা আসছে, অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানে নগদ আসছে, সেজন্য আমরা এখানে লিখে নিব নগদান হিসাব ডেবিট। আর অন্যদিকে আমরা এখানে লিখে নিব ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। এখানে ব্যাখ্যা লিখবেন যে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এই ব্যাখ্যাটা লিখে নেবেন। তো কত হাজার টাকা, 15,000 টাকা, 15,000 টাকা ডেবিট ক্রেডিট এভাবে লিখে নেবেন। ব্যাখ্যা লিখবেন ব্যাংক থেকে উত্তোলন করা হলো বা ব্যাংক কর্তৃক উত্তোলন। এরপরে দেখবেন আপনারা এখানে আপনাদেরকে বলছে 28 তারিখ, 28 তারিখে বলছে ব্যাংক ঋণের অর্ধেক পরিশোধ করা হলো। ওই যে 1 তারিখে আমরা 40,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করছি, ওই টাকার অর্ধেক আমি পরিশোধ করে ফেলছি। তাহলে আমি যদি ব্যাংক ঋণ পরিশোধ করে ফেলি 28 তারিখে এসে, তাহলে এখানে দেখা গেছে আমার এখানে ব্যাংক ঋণ নামক যে দায়টা এতদিন ছিল এই দায়টা এখন কমে যাবে। তো আমরা এখানে লিখে নিব ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ হিসাব ডেবিট, কারণ এটা আমার দায় হ্রাস করে, দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট দিকে যায়। আর অন্যদিকে এই ঋণটা পরিশোধ করাতে আমার নগদ টাকা চলে যাবে, তখন আমরা এখানে লিখে নিব নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখেন আমাদের এখানে অর্ধেক পরিশোধ করছে। দেখেন কিভাবে 40,000 টাকার অর্ধেক, তো 40,000 টাকার অর্ধেক মানে হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকা আমরা এখানে পরিশোধ করে ফেলছি। তো আমরা এখানে 20,000 টাকা লিখে ফেলবো ডেবিট দিক এবং 20,000 টাকা লিখে ফেলবো ক্রেডিট দিকে। আর এখানে ব্যাখ্যা লিখবেন যে ব্যাংক ঋণ পরিশোধ করা হলো বা ব্যাংক ঋণের অর্ধেক পরিশোধ করা হলো, এভাবে ব্যাখ্যা লিখবেন। এরপর আপনাদেরকে 31 তারিখে বলছে যে মাসিক বেতন প্রদান করা হলো 10,000 টাকা। প্রতিষ্ঠান যদি বেতন দেয় তাহলে ব্যয় হয়। তো আমরা এখানে লিখে নিব যেহেতু 31 তারিখ বলছে বেতন প্রদান করছি, বেতন দিলে ব্যয় হয়, লিখবেন বেতন হিসাব, বেতন হিসাব ডেবিট। আর অন্যদিকে আমি বেতন প্রদান করছি, বেতন প্রদান করাতে আমার থেকে নগদ টাকা চলে গেছে, সেজন্য আমরা এখানে লিখে নিব নগদান হিসাব ক্রেডিট। তো 10,000 টাকা পরিশোধ করছি, 10,000 টাকা ডেবিট দিকে এবং 10,000 টাকা ক্রেডিট দিকে লিখে নেবেন। তাহলে আর ব্যাখ্যাটা লিখে নেবেন যে বেতন প্রদান করা হলো, এই ব্যাখ্যাটা লিখে নেবেন। তো দেখেন আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্ন বুঝতে পারছেন, খুবই সহজ একটি প্রশ্ন। তো এই রিলেটেড প্রশ্ন আসলে আশা করি আপনারা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে ঢাকা বোর্ডের যে 7 নং সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে এসেছে সেটি সমাধান করে দেব। সকলে আমাদের সাথে থাকেন এবং ভিডিওটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। একটি লাইকের মাধ্যমে ভিডিওটি একাধিক ব্যক্তির কাছে পৌঁছাবে। আমরা চাই যে একাধিক মানুষ, অর্থাৎ অনেক স্টুডেন্ট আছে যারা
প্রাইভেট পড়ে না, পরীক্ষার আগে আসলে টেনশনে পড়ে, তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছাক। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।